বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আমি ডক্টর ইয়াসমিন আক্তার শারমিন, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী কলেজ। দেশের যে যেখানে যে অবস্থায় তোমরা আছো, নিশ্চয়ই ভালো আছো। তোমাদের সঙ্গে আজ আবার আমার দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দি ডাচ এন্ট্রি ইনটু সাউথ ইস্ট এশিয়া। ডাচ বা ওলন্দাজ, তাদের দেশের নাম হচ্ছে নেদারল্যান্ড। আমরা বলতে পারি এক কথায় নেদারল্যান্ডের অধিবাসীদেরকে ডাচ বা ওলন্দাজ বলা হয়। এই নেদারল্যান্ড দেশটির অবস্থান আমরা একটু জেনে নিই। এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। তোমরা একটি মানচিত্র দেখতে পাচ্ছ, যেখানে নেদারল্যান্ডের অবস্থান এবং নেদারল্যান্ডের পাশাপাশি অন্যান্য দেশগুলির অবস্থান তোমরা দেখতে পাচ্ছ, পার্শ্ববর্তী যে দেশগুলোর অবস্থান। ইউনাইটেড কিংডম, জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, নরওয়ে ইত্যাদি অনেক দেশের অবস্থান এই অঞ্চল জায়গাটিতে। এখন দেখে নাও তোমরা নেদারল্যান্ডের মানচিত্র। নেদারল্যান্ডের একদিকে বেলজিয়াম, জার্মানি, অপরদিকে নর্থ সি আর অন্যান্য সাগর। এখন আমরা জেনে নিই নেদারল্যান্ডের ভৌগোলিক পরিচয়। তার আগে আমরা একটু শুরুতে কিছু কথা শুনে নিই। কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কালের বিবর্তনে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সভ্যতা গড়ে ওঠে। ইউরোপে তখন খ্রিস্টান সভ্যতা বা গড়ে উঠেছিল। উত্তর আফ্রিকা বা পশ্চিম এশিয়া ছিল ইসলামী সভ্যতা। দূর প্রাচ্যে ছিল চৌনিক সভ্যতা। আর সীমাহীন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন আমেরিকা বা দূরপ্রাচ্যে গড়ে উঠেছিল মায়া, আজটেক এবং ইনকাদের সভ্যতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই সভ্যতাগুলি কারোর সঙ্গে কারো কোনো যোগাযোগ ছিল না। 16 শতাব্দী পর্যন্ত এই বিচ্ছিন্ন সভ্যতাগুলি আবার একত্রিত হয়। বিশেষ করে যখন ইউরোপের নেতৃত্বে প্রায় 50 বছরের কম সময়ে কলম্বাস, ম্যাকগিলান, ভাস্কো দা গামার মতো পর্যটকেরা ভৌগোলিক আবিষ্কার করে পৃথিবীটাকে বহু কাছে নিয়ে আসে বা বদলে দেয়। এই সকল ভৌগোলিক আবিষ্কার পৃথিবীর বিভিন্ন মানব গোষ্ঠী এবং সভ্যতার মধ্যে এক নতুন যোগসূত্রের বন্ধন এনে দেয়। আর এভাবেই ইউরোপের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবীর উপর। তারই ধারাবাহিকতায় ওলন্দাজরাও এই অঞ্চলে আগমন করে এবং তারা এই অঞ্চলে তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে। ওলন্দাজ সরকার 1602 সালের মার্চ মাসে আমস্টারডামের 76টি বণিক প্রতিষ্ঠানকে একত্রিত করে দি ডাচ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ব্যবসায়িক সনদ প্রদান করে। এই কোম্পানিটি এই অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাচ ভাষায় এই কোম্পানিকে বলা হয় ভেরিনিক দি অস্ট্রো ইন্ডিজ কোম্পানিক বা সংক্ষেপে VOC। এখন আমরা একটু জেনে নিই ডাচ শব্দের উৎপত্তি কি এবং নেদারল্যান্ডের অবস্থান। ইউরোপের একটি দেশ নেদারল্যান্ডস, যার প্রায় অর্ধেকের বেশি অংশ সমুদ্র পৃষ্ঠের নিচে থাকে। জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত একটি শব্দ নাদির থেকে এসেছে নেদার, আর তাই নেদারল্যান্ডস এক নিম্নভূমি অঞ্চল। এই দেশে 17টি প্রদেশের মধ্যে 2টি হচ্ছে হল্যান্ড, উত্তর হল্যান্ড ও দক্ষিণ হল্যান্ড। আর এই হল্যান্ডের অধিবাসীদেরই বলা হয় ডাচ। ডাচ শব্দের উৎপত্তি কিভাবে হয়? হল্যান্ড শব্দের আক্ষরিক অর্থ উডল্যান্ড বা বনাঞ্চল। এই অঞ্চলে টিউটন জাতি বসতি স্থাপনকালে
ঘন জঙ্গলে ঢাকা ছিল। জার্মান ডয়েস বা নেদারল্যান্ডের ডাচ এই টিউটন শব্দের অপভ্রংশ মাত্র। টিউটন একটি দুধর্ষ জাতি ছিল। ইংরেজ, জার্মান, ডাচ, ড্যানিশ টিউটন জাতিরই লোক। পর্তুগিজরা হল্যান্ডের অধিবাসীদের হল্যান্ডেস না বলে ওলন্দাজ বলতো, কারণ এই যে উচ্চারণ পর্তুগিজ ভাষায় সাইলেন্ট থাকে। আর এভাবেই ডাচ হয়েছে ওলন্দাজ, আর বাংলা ওলন্দাজ পর্তুগিজ থেকে নেওয়া হয়েছে। আর দক্ষিণ পূর্ব এশিয়ায় এই নেদারল্যান্ডের অধিবাসীরা ডাচ বা ওলন্দাজ নামে বেশি পরিচিতি অর্জন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভিওসির একটি প্রতীক। আমরা এখন একটু ভিওসি পরিচয়টা দেখে নিই। এর ধরন ছিল পাবলিক কোম্পানি, শিল্প ছিল ব্যবসা, অবস্থা ছিল দেউলিয়া, প্রতিষ্ঠা কাল ছিল 20 মার্চ 1602, বিলুপ্তি কাল 31 ডিসেম্বর 1799। এই সদর দপ্তর ছিল ইস্ট ইন্ডিয়া হাউস, আমস্টারডাম, ডাচ প্রজাতন্ত্র। এখন আমরা দেখি এই ভিওসির মাধ্যমে ওলন্দাজ ঔপনিবেশিক শক্তির বিস্তার কিভাবে ঘটে। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজ ঔপনিবেশিক শক্তির বিস্তারের ক্ষেত্রে অনেকগুলো পদক্ষেপ আমরা দেখতে পাই, বা অনেকগুলো পথ বা কারণকে সামনে রেখেই তারা এই অঞ্চলে ঔপনিবেশিক শক্তির বিস্তার ঘটায়। প্রথমত আমরা দেখি পঞ্চদশ ও ষোড়শ শতকে বাণিজ্যতন্ত্রের বিকাশ এবং সপ্তদশ শতকে বিশ্ব বাণিজ্য বিপ্লব। একাদশ শতকে ল্যাটিন ইউরোপে রূপান্তর ও উন্নয়ন প্রক্রিয়ার সূচনা হয়। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে রেনেসাঁস, ধর্মীয় সংস্কার আন্দোলন এবং ভৌগোলিক আবিষ্কারের মাধ্যমে ইউরোপে উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকে। এভাবে বাণিজ্যতন্ত্রের বিকাশ ঘটে এবং 17 শতকে বিশ্ব বাণিজ্য বিপ্লব সংঘটিত হয়। এই বাণিজ্য বিপ্লব প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য হল্যান্ডের ডাচ জাতি 16 শতকের শেষের দিকে বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণ করে। তৃতীয়ত, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ কর্তৃক বাণিজ্যিক ক্ষেত্রে নানা রকম নিষেধাজ্ঞা আরোপ। এখানে জেনে নিই আমরা, নেদারল্যান্ড 1568 সাল পর্যন্ত স্পেনের অধীনে ছিল এবং 1568 সালে তারা স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু নেদারল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক ছিল পর্তুগালের রাজধানী লিসবনের বন্দরের সাথে। তারা লিসবন থেকে প্রাচ্যের মরিচ ও মশলা সংগ্রহ করে পূর্ব ইউরোপের দেশে দেশে বিক্রি করে সমৃদ্ধি অর্জনের পথে অগ্রসর হচ্ছিল। কিন্তু 1580 সালে যখন স্পেন পর্তুগাল দখল করে নেয়, তখন স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ বাণিজ্যের ব্যাপারে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে। ফলে লিসবনে যে ওলন্দাজ বাণিজ্যিক কার্যক্রম চলছিল সেটা বন্ধ হয়ে যায়। ফলে ওলন্দাজরা বিকল্প ব্যবস্থা হিসেবে প্রাচ্যের বাণিজ্যের প্রতি আকৃষ্ট হয় ও অনুপ্রবেশের চেষ্টা চালায়। তৃতীয়ত, স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের উপর নেদারল্যান্ডবাসীদের বিদ্রোহী মনোভাব। আমরা আগেই জেনেছি যে লিসবন কেন্দ্রিক যে বাণিজ্য চলেছিল সেখানে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ। এই বাধার কারণে ওলন্দাজরা বাণিজ্যিক দিক থেকে কোনোভাবেই সুবিধা করতে পারছিল না। মোট কথা, তারা নিজের দেশেই বন্দী হওয়ার উপক্রম হয়ে পড়েছিল। নেদারল্যান্ড তখন 17টি প্রদেশে বিভক্ত ছিল, আর বিশেষ করে হল্যান্ড বা দক্ষিণের প্রদেশগুলো, যেটার বর্তমান নাম বেলজিয়াম, এই অঞ্চলগুলির অধিবাসীরা ক্রমে স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের উপরে বিদ্রোহী হয়ে ওঠে। কেননা দ্বিতীয় ফিলিপ এই সকল অধিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে থাকেন। এই নির্যাতন নিপীড়ন থেকে আশ্রয় পাওয়ার জন্য তারা ইংলিশ চ্যানেলে আশ্রয় নেয়, এবং শুধু তাই না, তারা জীবনযাপনের জন্য দস্যুবৃত্তিও অবলম্বন করে। এদেরকে অনেক সময় বলা হয় সমুদ্রের ভিক্ষুক বা সি বিগার্স। ওলন্দাজদের জন্য অনুকূল পরিবেশ যদিও তখন ছিল না দক্ষিণ পূর্ব এশিয়ায়, তারপরেও তারা প্রাচ্য বাণিজ্যে অংশগ্রহণের জন্য নানা ধরনের চেষ্টা চালাতে থাকে এবং এক পর্যায়ে তারা সফল হয়।
ইউরোপে মার্টিন লুথার কর্তৃক খ্রিস্ট ধর্মের নতুন ভাবধারা প্রোটেস্ট্যান্ট ধর্মের বিস্তার। ইউরোপে খ্রিস্টান ধর্ম অনুসারীরা দুই ভাগে বিভক্ত ছিল, একটি ধারা রোমান ক্যাথলিক, অন্যটি প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্টরা ছিল উদারপন্থী খ্রিস্টান, আর ওলন্দাজরা ছিল এই প্রোটেস্ট্যান্ট ধারার খ্রিস্টান। এটি প্রবর্তন করেছিলেন মার্টিন লুথার। যখন অর্থাৎ 16 শতকের শেষের দিকে যখন ক্যাথলিক ধর্মের প্রভাব কমে আসে এবং প্রোটেস্ট্যান্ট ধর্মের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, তখন ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, জার্মান প্রভৃতি দেশের প্রোটেস্ট্যান্ট ধর্ম বিস্তার লাভ করে। এর ফলেই ওলন্দাজদের আফ্রিকার পশ্চিম উপকূল ঘুরে প্রাচ্যে আসা সহজ হয়ে ওঠে। রোমের পোপ নিকোলাসের নিষেধাজ্ঞা অমান্য করা। তখন রোমের পোপ ছিলেন খ্রিস্টান জগতের নেতা। প্রোটেস্ট্যান্ট ধর্ম বিস্তার লাভ করার ফলে রোমের পোপ নিকোলাস খ্রিস্টান জগতের নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বিশেষত বিদ্রোহী প্রোটেস্ট্যান্টরা তার শাসন সীমার বাইরে চলে যায়। পোপ নিকোলাস প্রাচ্য জয়ের অধিকার একমাত্র পর্তুগালকেই দিয়েছিলেন, আর কোনো খ্রিস্টান রাজ্যের সেখানে প্রবেশাধিকার ছিল না। কিন্তু 16 শতকের শেষের দিকে এসে প্রোটেস্ট্যান্টদের কাছে সেই নিষেধাজ্ঞার কোনো মূল্যই আর থাকলো না। এতদিন ধরে তারা যে আশান্বিত দৃষ্টিতে সম্পদশালী প্রাচ্যের দিকে তাকিয়েছিল, পোপের আনুগত্য থেকে বের হয়ে এবার তারা নিজেদের মুক্ত মনে করে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সমুদ্রের স্বাধীনতা অর্জনে ওলন্দাজদের সংগ্রাম। পর্তুগিজরা তাদের আবিষ্কারের বিষয়টি গোপন রাখত, কিন্তু সেটা তারা বেশিদিন গোপন রাখতে পারেনি। ডাচ বণিকরা বাণিজ্য পথের সন্ধানে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গ্রহণ করে, আর এই পদক্ষেপ গ্রহণের পিছনে যার ভূমিকা ছিল তিনি হচ্ছেন ওলন্দাজ আইনবিদ হুগো গ্রেসাস। তিনি সাগর স্বাধীনতা তত্ত্ব ঘোষণা করেন, আর এই ঘোষণায় ছিল ওলন্দাজদের স্বাধীনতা সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কেননা সমুদ্রের স্বাধীনতা মানে হচ্ছে শক্তিধর কর্তৃক দুর্বলকে অধীনস্থ করার স্বাধীনতা। স্বাভাবিকভাবে উক্ত স্বাধীনতাকামীদের মধ্যে প্রতিযোগিতার লড়াই অনিবার্য হয়ে পড়ে। ডাচরা এ লড়াইয়ে পিছিয়ে থাকার পক্ষে ছিল না। ওলন্দাজ পরিব্রাজক জন হুইজেন ভ্যান লিন্সকোটেনের অভিজ্ঞতা তাদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পথ দেখিয়েছিল। জন হুইজেন ভ্যান লিঙ্কোটেন 4 বছর পর্তুগালের রাজধানী লিসবনে এবং 5 বছর গোয়ায় পর্তুগিজ চার্চে অবস্থান করে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন, এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি 2টো গ্রন্থ লিখেছিলেন। একটি হচ্ছে 1592 সালে সমুদ্রের খুঁটিনাটি বিষয় এবং 1595 সালে রাজাদের কাহিনী নামক 2টি বিখ্যাত বই। ওলন্দাজরা এসব তথ্যবহুল পুস্তক পাঠ করে সাগর বাণিজ্য সম্পর্কে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। এছাড়াও ওলন্দাজদের প্রতিনিধি কর্নেলিয়াস ভ্যান হুইটম্যান তার দ্বারাও উৎসাহিত হয়ে ওলন্দাজরা দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্যে অংশগ্রহণে আগ্রহী হয়ে উঠেছিল। তিনি দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্য পথের প্রয়োজনীয় খবর সংগ্রহ করার জন্য লিসবনে এসেছিলেন। তিনি বাণিজ্য পথের বিস্তারিত বিবরণ সহ বাণিজ্যিক পণ্যের বিষয়ে খোঁজখবর গ্রহণ করেন। তার কাছ থেকে ওলন্দাজরা জানতে পারে যে সেই সময় পর্তুগিজ বাণিজ্য নানামুখী দুর্নীতি ও সমস্যার কারণে ক্রমাগত দুর্বল হয়ে পড়ছে, এবং এই পরিস্থিতিতে যদি কেউ আক্রমণ করে সে আক্রমণ প্রতিহত করার মতো শক্তি পর্তুগিজদের ছিল না। আর ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্তুগিজরা গুরুত্বপূর্ণ কোনো ঘাঁটিও তৈরি করেনি। এমন অবস্থায় যদি গোলন্দাজরা এখানে আসে তাহলে খুব সহজেই ঘাঁটি স্থাপন করতে পারবে, আর এভাবেই তারা মশলার সন্ধানে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাত্রা করার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞান ও প্রযুক্তিতে ওলন্দাজদের বিস্ময়কর উত্থান। ওলন্দাজদের সবচেয়ে বড় বিস্ময়কর উত্থান ছিল নৌশক্তিতে বলীয়ান হওয়া। এছাড়াও তাদের ছিল গঠনমূলক শিক্ষা ব্যবস্থা, আর
সেই শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ছিল প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার যোগ্যতা অর্জন। বাল্টিক সাগর ও উত্তর সাগরীয় বাণিজ্যে ওলন্দাজদের নৌশক্তির বিস্ময়কর উত্থান ঘটে। ওলন্দাজরা কৃষিতে বিশেষ বিনিয়োগের মাধ্যমে প্রচুর শস্য উৎপাদন করে এবং সেই সঙ্গে গড়ে তোলে মৎস্য খামার, জাহাজ নির্মাণ শিল্প, যা ইউরোপে নব অধ্যায়ের সূচনা করে। সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ওঠে আমস্টারডাম। ১৫৬২ সালের মধ্যে বাল্টিক সাগরীয় বাণিজ্যে যেখানে ব্রিটিশ জাহাজ ছিল ৫১টি, সেখানে ওলন্দাজ জাহাজ ছিল ১২০০টি। এতে প্রমাণিত হয় যে বিজ্ঞান ও প্রযুক্তিতে ওলন্দাজরা কত উন্নত হয়ে উঠেছিল। সুতরাং বাণিজ্য রসদ শক্তি ও দৃঢ় সিদ্ধান্ত তাদেরকে দক্ষিণ পূর্ব এশীয় বাণিজ্যে নিয়ে আসে। এখন আমরা দেখে নিই ইন্দোনেশিয়াতে ডাচ আধিপত্য প্রতিষ্ঠা। পূর্বে উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা এটুকু তথ্য জানতে পারলাম যে তারা দক্ষিণ পূর্ব এশিয়া তথা ইন্দোনেশিয়াতে আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। আর এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই তারা এখানে একচেটিয়া বাণিজ্য আধিপত্য প্রতিষ্ঠা করে। বিশেষ করে গভর্নর জেনারেল যা পিটারসন কোয়েনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। ১৫৯৬ সালের প্রথম দিকে জাভার পশ্চিম উপকূলের ছোট বন্দর বান্তামে ডাচ জাহাজ এসে হাজির হয় এবং এখানকার স্থানীয় শাসক ও ডাচদের মধ্যে একগুচ্ছ সন্ধি চুক্তি হয়, যা পরবর্তীকালে হল্যান্ডের শাসন সমগ্র ইন্দোনেশিয়াতে প্রসারিত করতে সাহায্য করে। দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জে মশলা বা ব্যবসায়ের একচ্ছত্র আধিপত্য স্থাপনের প্রবণতা ডাচদের অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলির প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে, কারণ অন্যান্য রাষ্ট্রগুলিও সমভাবে বাণিজ্যে আগ্রহী ছিল। আর এই কারণেই আমরা দেখতে পাই যে সেই আধিপত্য তারা ক্রমান্বয়ে দূর করতে সক্ষম হয় এবং তারা এই অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে। বিশেষ করে ব্রিটেন ও হল্যান্ড ইউরোপে চুক্তিবদ্ধ হয়ে প্রাচ্য বাণিজ্যকে ভাগ করে নেয়। এখন আমরা দেখে নিই ডাচ কর্তৃত্ব স্থাপনে ভিওসির ভূমিকা। আমরা একটু আগে জেনেছি ভিওসি কি, এখন দেখি তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছিল। ভিওসির প্রতিনিধি প্রাচ্য থেকে একাধিপত্য ত্যাগ করতে রাজি ছিল না। ভিওসির গভর্নর জেনারেল যা পিটারসন কোয়েন স্থানীয় শাসকদের সঙ্গে কিছু চুক্তি সম্পাদন করেন যাতে এই উপদ্বীপ থেকে ব্রিটিশদের উচ্ছেদ করা যায়। তারই আদেশে অ্যাম্বরনাতে এক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং এই হত্যাকাণ্ডের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে তাদের বাণিজ্য কেন্দ্র পরিত্যাগ করে এবং সম্পূর্ণ মনোনিবেশ করে ভারতের উপর। কোয়েন এর সময় ভিওসি একটি সংঘবদ্ধ কোম্পানিতে পরিণত হয়। ডাচ বাণিজ্যের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে পরিগণিত হতে থাকে। পরবর্তী ৩০০ বছর ভিওসি খুব দক্ষতার সঙ্গে বাণিজ্য পরিচালনা ও নীতি নির্ধারণ করতে থাকে। পর্তুগিজ বাণিজ্য ঘাঁটি মালাক্কা ১৬৪১ সালে তারা দখল করে নেয়। এভাবে ডাচরা দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এলাকায় তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেন। ডাচ বাণিজ্য নিয়ন্ত্রণ ও তার প্রকৃতি। ডাচ বাণিজ্য নিয়ন্ত্রণ ও তার প্রকৃতি আলোচনা করতে যে আমরা দেখতে পাই যে ডাচরা জাভায় কোনো নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণ করেনি। ইন্দোনেশিয়ার প্রাচীন রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোই অব্যাহত রেখে জাভার দেশীয় রাষ্ট্রপ্রধান ও কোম্পানির মধ্যে যে কোনো মারাত্মক সংঘর্ষ তারা এড়িয়ে যেতে পেরেছিল। স্থানীয় শাসকরাই বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। ১৮৩০ সালে ভ্যান ডেন বস কালচার সিস্টেম প্রথা প্রবর্তন করেন। কৃষকেরা যেসব মশলার চাষ হতো সেখানে রপ্তানিযোগ্য কফি, নীল, আখ চাষ করতে বাধ্য ছিল। ফলশ্রুতিতে ডাচ বাণিজ্য নিয়ন্ত্রণ ও তার প্রকৃতির মধ্যে কিছুটা প্রভাব পড়ে। প্রথম প্রভাব পড়ে বাণিজ্যিক নিয়ন্ত্রণের ফলশ্রুতিতে। ডাচরা ব্যাপক নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক আদান প্রদানে বিশিষ্ট স্থান দখল করে। এর ফলে জাভার স্থানীয় শিল্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডাচরা শুধুমাত্র বাণিজ্য লাভের উপর জোর দেয় ইন্দোনেশিয়ার ধর্মীয়, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি, যা জাভার সংস্কৃতিতে ওলন্দাজ শাসন প্রভাবিত করতে পারেনি। এটি হয়েছিল মূলত বাণিজ্যিক নিয়ন্ত্রণেরই ফল।
দ্বিতীয়ত স্থানীয় জনজীবনের উপরে প্রভাব। তবে যেসব জায়গাতে ভিওসি প্রত্যক্ষ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানকার জনজীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখানকার মানুষ এই ডাচ কোম্পানির জন্য বাণিজ্যিক ফসলের উৎপাদন থেকে শুরু করে পণ্য গুদামজাত করা সবই কাজ করত। ডাচরা উৎপাদিত পণ্য সর্বোচ্চ দরে ইউরোপে বিক্রি করত এবং সর্বনিম্ন দরে এশিয়া বাজারে ক্রয় করত। কৃষকরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হতো এর ফলে। এক হচ্ছে মৌসুমী ফসলের পরিবর্তে বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে বাধ্য, আর দ্বিতীয়ত উৎপাদিত পণ্যের বিক্রিত মূল্যের উপর তারা কোনো লাভ পেত না। বাণিজ্যের পুরো লাভটা যেত ডাচ কোম্পানিতে। সে সময় ইন্দোনেশিয়ার সাধারণ কৃষক সমাজ খুবই নিপীড়িত ও অসহায় হয়ে পড়েছিল। ইন্দোনেশিয়ার অর্থনীতিতে ডাচ বাণিজ্যের প্রভাব। ডাচদের বাণিজ্যিক একচেটিয়া অধিকার এই উপদ্বীপের জীবনযাত্রার প্রভূত ক্ষতি সাধন করেছিল, যেটা আমরা দেখতে পেয়েছি পূর্বেই। আরো ক্ষতি সাধন করেছিল যে ডাচরা ইন্দোনেশিয়ার অর্থনীতি ব্যবহার করে যে অসম্ভব আর্থিক শক্তি সঞ্চয় করেছিল তার পরিবর্তে ইন্দোনেশিয়ার অর্থনীতির সামান্যতম বিকাশ বা উন্নয়নের চেষ্টা তারা করেনি। ইন্দোনেশিয়ার অর্থনীতি তখন দুই ভাগে বিভক্ত ছিল। ডাচরা একাধিপত্য স্থাপন করেছিল বাণিজ্যের ফলে দেশীয় বাণিজ্য পণ্য শিল্প ক্ষতিগ্রস্ত হয়। কিছু দেশীয় বাণিজ্য পথ রুদ্ধ হয়ে যায় আর কিছু পথে ডাচ আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দেশের শিল্প বাণিজ্যের সাথে যুক্ত কিছু মানুষ সরবরাহের কাজে লিপ্ত হয়, যা ডাচ কোম্পানির দালালে পরিণত হয়। কেউ জলপথে বাণিজ্যের লভ্যাংশ আদায়ে জলদস্যু বৃত্তিও বেছে নেয়। এই জলদস্যুতা সপ্তদশ ও অষ্টাদশ শতকে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমে সুলায়াসির বুগিদের জীবনযাত্রা বিশেষ করে নির্ভরশীল ছিল ফেরি ব্যবস্থার উপরে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য অন্যত্র সরবরাহের উপর। আর এখানেও প্রতিষ্ঠিত হয়েছিল ডাচ কর্তৃত্ব। এছাড়া বুগিরা জলপথে বাণিজ্য করত, তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে ডাচ কর্তৃক অধিকৃত হয়েছিল। ডাচদের বাণিজ্যিক একচেটিয়া অধিকার এই উপদ্বীপের জীবনযাত্রায় প্রভূত ক্ষতি সাধন করেছিল। পরিশেষে আমরা বলতে পারি যে দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজদের ভিওসি গঠনের মাধ্যমে এই যে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বা আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ সবই কিন্তু সম্ভব হয়েছিল। তারা এই অঞ্চলে বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু এখানকার জনগণের উন্নয়নের দিকে তারা কোন রকম দৃষ্টি দেয় নাই। ফলে এখানকার জনগণের সংস্কৃতিতে বা সামাজিক ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজরা দীর্ঘ সময় পর্যন্ত তাদের বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করে রেখেছিল, তথাপি জনজীবনে তারা কোনো প্রভাব ফেলতে পারেনি। এটি হচ্ছে সবচেয়ে বড় একটি কঠিন সত্য। যাই হোক, আজকের আলোচনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, জানতে পারলাম দক্ষিণ পূর্ব এশিয়ায় ওলন্দাজরা কিভাবে এসেছে, তারা এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বা ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং সর্বোপরি এই অঞ্চলের জনগণের উপরে তাদের এই আধিপত্য প্রতিষ্ঠার ফলে কি ধরনের প্রভাব পড়েছিল, সবকিছু বিষয়ে আমরা অবগত হলাম। আশা করছি আলোচনার মাধ্যমে তোমরা সফল হবে বা অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কে যে জ্ঞান স্পৃহা তা কিছুটা হলেও পূরণ হবে। তো আশা করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আর আমার জন্য দোয়া করো তোমরা, আমি যেন সুস্থ থাকি এবং তোমাদের সঙ্গে যেন আবার আমার দেখা হয়। তো ধন্যবাদ তোমাদের সকলকে, যারা এতক্ষণ আমার আলোচনা শুনেছো, আমার সঙ্গে থেকেছো, তাদেরকে আবারও তোমাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ।